উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী, প্রথম সেমিস্টার, দ্বিতীয় অধ্যায়। রাষ্ট্র, সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকৃতি ও উৎপত্তি। আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রের সংজ্ঞা। রাষ্ট্র বলতে কী বোঝো? রাষ্ট্র বলতে সাধারণ অর্থে আমরা যেটা বুঝি সেটা হলো দেশ। আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেশের নাগরিক, তাই দেশ কাকে বলে সে সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা আছে। সত্যি এই ধারণাটা স্পষ্ট তো? একবার যাচাই করে দেখা যাক। দেশ বলতে আমরা কি বুঝি? যেমন এই যে ভারতবর্ষ, এটা একটা দেশ, কিন্তু ভারতবর্ষটা আসলে কি, বা কিসের মাধ্যমে প্রতিফলিত, ভারতবর্ষকে আমি কিসের দ্বারা চিহ্নিত করব, সেটা বুঝলেই বোঝা হয়ে যাবে যে দেশ আসলে বিষয়বস্তুটা কি। যেমন আমরা যে এই ম্যাপটাকে দেখি, শুধু কি সেটাই ভারতবর্ষ, নাকি ভারতের যে জনসাধারণ বা ভারতীয়রা তারাই ভারতবর্ষ, নাকি ভারতের সরকারটা ভারতবর্ষ, নাকি ভারতবর্ষের সংবিধানটা ভারতবর্ষ, নাকি পতাকাটা, নাকি অশোক স্তম্ভটা, নাকি অশোক চক্র? ভারতবর্ষ আসলে কি? নাকি পুলিশ প্রশাসন বা সামরিক বাহিনী ভারতবর্ষ? বিষয়টা কনফিউজিং, তাই তো? আসলে রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা। রাষ্ট্রকে চোখে দেখা যায় না। ম্যাপকে চোখে দেখা গেলেও, বা ভারতীয়দের বা কোনো রাষ্ট্রের অধিবাসীকে চোখে দেখা গেলেও, কোনো রাষ্ট্রের সরকারের প্রতিনিধিদের চোখে দেখা গেলেও রাষ্ট্রকে চোখে দেখা যায় না। তাই প্রখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছেন, রাষ্ট্র একটি প্রত্যক্ষ ও অন্তর্দৃষ্টি বা ডাইরেক্ট ইনটিউশনের বহির্ভূত বিষয়। অর্থাৎ আমরা ডাইরেক্টলি একে দেখতে পাই না। সমাজবদ্ধ মানুষের সামাজিক জীবনের সর্বোচ্চ অভিব্যক্তি হলো রাষ্ট্র। অর্থাৎ সামাজিক জীবনের সর্বোচ্চ উন্নতির পরিচয় হলো রাষ্ট্র। এই রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলেও রাষ্ট্র কি তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিপুল মতানৈক্য আছে। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টনের মতে, বা ডেভিড ইস্টন কর্তৃক প্রদত্ত তথ্য থেকে জানা যায়, রাষ্ট্রের প্রায় 145টি সংজ্ঞা রয়েছে। রাষ্ট্রের সংজ্ঞার এই সংখ্যা আধিক্য এবং পরস্পর বিরোধিতা দেখে জার্মান দার্শনিক সুলজে একবার পরিহাস করে বলেছিলেন যে প্রায় প্রত্যেক রাষ্ট্র সম্পর্কে কোনো না কোনো সংজ্ঞা প্রদান করেছেন, এবং সেই সব সংজ্ঞার যে কোনো দুটির মধ্যে কোনোরূপ সঙ্গতি লক্ষ্য করা যায় না। অর্থাৎ প্রত্যেকেই পৃথক দৃষ্টিভঙ্গি দিয়ে রাষ্ট্র বিষয়বস্তুটিকে বোঝাবার চেষ্টা করেছেন। বাস্তবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সমসাময়িক রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করে রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন বলেই এরূপ মতানৈক্যের সৃষ্টি হয়েছে। অধ্যাপক গার্নারও তার পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে দার্শনিক সুলজের মতোই সমমত পোষণ করেছেন। তার মতে, ডেফিনিশনস অফ দ্য স্টেট আর, অ্যাজ দ্য জার্মান রাইটার সুলজে রিমার্কড, innumerable, almost every author having his own and scarcely any two being alike. অর্থাৎ প্রত্যেকেরই সংজ্ঞা পরস্পরের থেকে ভিন্ন, এবং সংজ্ঞার সংখ্যা অসংখ্য। আসলে প্রত্যেকেই নিজের সময়ের ভিত্তিতে বা সমসাময়িক রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করেছেন, এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে এই প্রকৃতি বিশ্লেষণ করেছেন বলে এইরূপ মতানৈক্যের সৃষ্টি হয়েছে। যেমন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে, স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টিই হল রাষ্ট্র। আমরা জানি মানুষ সমাজবদ্ধ জীব। এই সমাজবদ্ধ মানুষের
সামাজিক প্রতিষ্ঠান রূপে কবে এবং কিভাবে এই রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করলো সে সম্পর্কে নিশ্চিতভাবে না বলা গেলেও মোটামুটি ধারণা করা যায় যে আজ থেকে প্রায় 5500 বছর আগে প্রাচীন গ্রিস দেশেই এই রাষ্ট্র ব্যবস্থার সূত্রপাত হয়। তাই প্রাচীন গ্রিসকেই রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলে অভিহিত করা হয়। তখন গ্রিসরা রাষ্ট্রকে পোলিশ বলে অভিহিত করত। এই পোলিশ ছিল মূলত নগর রাষ্ট্র, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র যা পরস্পরের প্রভাব থেকে প্রায় বা সম্পূর্ণরূপে মুক্ত। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা পর্যবেক্ষণ করেই গ্রিক দার্শনিক অ্যারিস্টটল রাষ্ট্রকে এইভাবে সংজ্ঞায়িত করেছিলেন। অর্থাৎ তিনি যে কথাটা বলেছেন যে স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র, এই কথাটা তিনি তৎকালীন গ্রিক নগর রাষ্ট্রের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন। অ্যারিস্টটল মূলত দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়েই রাষ্ট্রের উদ্দেশ্য তথা সংজ্ঞা ব্যাখ্যা করেছিলেন, কারণ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার প্রাক্কালে শুধুমাত্র দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়েই রাষ্ট্রকে ব্যাখ্যা করা হতো। বলা বাহুল্য, বর্তমানকালে কোনো রাষ্ট্রই সম্পূর্ণরূপে স্বাবলম্বী নয়। তাছাড়া বর্তমানে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের পাশাপাশি বৃহদায়তন রাষ্ট্রের অস্তিত্বও লক্ষ্য করা যায়। অর্থাৎ গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যে কথাটা বলেছিলেন যে স্বাবলম্বী হতে হবে রাষ্ট্র হতে গেলে, বর্তমানকালে এরকম স্বাবলম্বী রাষ্ট্র আমরা দেখতে পাবো না। আমরা অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন বিষয় পরস্পরের ওপর নির্ভরশীল। তাছাড়া উনি বলেছিলেন সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টিই হলো রাষ্ট্র, কিন্তু একথাও সম্পূর্ণভাবে সত্যি নয়, কারণ বর্তমানকালে এই ধরনের ক্ষুদ্র রাষ্ট্রের পাশাপাশি অনেক বৃহদায়তন রাষ্ট্রের অস্তিত্বও চোখে পড়ে। এছাড়াও তিনি বলেছিলেন পরিপূর্ণ জীবনযাপন করাটাই হলো রাষ্ট্রের উদ্দেশ্য, কিন্তু একথাও সম্পূর্ণ সত্যি নয়, কারণ রাষ্ট্র হলো শুধুমাত্র রাজনৈতিক জীবনকে পরিপূর্ণভাবে উপলব্ধি করার একটা অস্ত্র মাত্র বা একটা হাতিয়ার মাত্র, কিন্তু মানুষের অন্যান্য জীবনের অন্যান্য দিক যেমন সামাজিক জীবন, ধর্মীয় জীবন, এগুলোর অভিব্যক্তির মূল উদ্দেশ্য বা অভিব্যক্তির মূল পর্যায়, সব থেকে উন্নততর পর্যায়ে রাষ্ট্র নয়। রাষ্ট্র শুধুমাত্র রাজনৈতিক জীবনের উন্নত পর্যায়। তাই বলা যেতে পারে রাষ্ট্রের মাধ্যমে মানুষ জীবনকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে বা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে এমনটাও সত্যি নয়। প্রায় সমসাময়িক কালেই রোমানরাও নগর রাষ্ট্রের গঠন করেছিলেন। তারা তাদের রাষ্ট্রকে বলতেন সিভিটাস। রোমান দার্শনিক সিসেরো রাষ্ট্র বলতে এমন এক সমাজকে বুঝিয়েছিলেন যার বিপুল সংখ্যক মানুষ সাধারণ অধিকারবোধ ও পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে সুযোগ সুবিধা আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়। অর্থাৎ তিনি অধিকার ও কর্তব্যের আইনি সম্পর্কের মাধ্যমে রাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করেছিলেন। টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছিলেন। তারা এরূপ রাষ্ট্রকে স্ট্যাটাস নামে অভিহিত করতেন। মনে করা হয় এই স্ট্যাটাস শব্দ থেকেই ইংরেজিতে স্টেট শব্দটি এসেছে। ষোড়শ শতাব্দীর ইতালীয় চিন্তাবিদ নিকোলো মেকিয়াভেলি সর্বপ্রথম তার দ্য স্টেট নামক গ্রন্থে আধুনিক অর্থে স্টেট শব্দটি ব্যবহৃত করেন। ইংরেজি ভাষায় রাষ্ট্রকে বলা হয় স্টেট, যদিও ভারতবর্ষে প্রদেশ বা প্রভিন্সকে বা যাকে আমরা রাজ্য বলি তাকে স্টেট বলা হয়, কারণ একসময় ক্ষুদ্র ক্ষুদ্র অনেক স্বাধীন রাজনৈতিক সত্তা পরস্পর যুক্ত হয়ে ভারতবর্ষ রাষ্ট্রটির সৃষ্টি করেছিল। তাই আমরা কান্ট্রি বলতে যেটাকে বুঝি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সেটাকেই স্টেট হিসেবে বুঝব। ইংরেজি ভাষায় কান্ট্রিকেই অ্যাকচুয়াল অর্থে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় স্টেট বলা হবে। এখানে যদি আমরা রাষ্ট্রের উৎপত্তিটাকে একটু আরেকবার আলোচনা করে নিই, তাহলে আমরা দেখতে পাবো রাষ্ট্র সম্পর্কিত ধারণাটির বিকাশের কয়েকটা পর্যায় রয়েছে। গ্রিকরা সর্বপ্রথম নগর রাষ্ট্রের সৃষ্টি করেন। তারা তাদের এই নগর রাষ্ট্রকে পোলিস বলতেন এবং তারাই প্রথম
রাষ্ট্রের একটা ধারণা সবার সামনে রাখেন। রোমানরা প্রায় সমসাময়িক কালেই নগর রাষ্ট্রের সৃষ্টি করেছিলেন। তারা তাদের নগর রাষ্ট্রকে সিভিটাস বলতেন এবং তারা রাষ্ট্রকে একটা রাজনৈতিক ও আইনগত সত্তা রূপে প্রকাশ করেন বা ব্যাখ্যা করেন। টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্র বা স্ট্যাটাসের ধারণা প্রদান করেন। বৃহদায়তন রাষ্ট্রের ধারণা প্রদান করেন, যাকে তারা স্ট্যাটাস বলতেন। আর জার্মানরা রাষ্ট্রীয় সত্তার জন্য নির্দিষ্ট ভূখণ্ডকে অপরিহার্য বলে বর্ণনা করেছিলেন। অর্থাৎ তাদের মতে যাযাবররা কোনো রাষ্ট্র গঠন করতে পারত না, একটা নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের জন্য জরুরি। এই ধরনের ভূখণ্ড সমন্বিত রাষ্ট্রকে জার্মানরা বলতেন ল্যান্ডটাগ। গ্রিকরা রাষ্ট্রকে বলতেন পোলিস, রোমানরা সিভিটাস, টিউটনরা স্ট্যাটাস, জার্মানরা ল্যান্ডটাগ এবং নিকোলো মেকিয়াভেলি, ইতালীয় রাষ্ট্রদার্শনিক নিকোলো মেকিয়াভেলি 16 শতাব্দীতে নিজের দ্য প্রিন্স গ্রন্থে সর্বপ্রথম আধুনিক অর্থে, যেটাকে আমরা রাষ্ট্র বলি, সেই অর্থে স্টেট শব্দটির প্রয়োগ করেছিলেন। যদিও আমরা পরবর্তীকালে জানতে পারবো যে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা এই পুরো ব্যবস্থাটাকে রাজনৈতিক ব্যবস্থা বলতে চান, রাষ্ট্র বলে কোনো সংস্থার কথা তারা বলতে চান না। এছাড়াও উল্লেখযোগ্য যে প্রাচীন গ্রিসকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয় এবং ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকেই স্টেট শব্দটি এসেছে, বা ইতালীয় পরিভাষায় এটাকে বলা হতো স্ট্যাটো। এই শব্দটি এসেছে বা স্টেট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে। এই হয়ে গেল রাষ্ট্রের উৎপত্তির ইতিহাস। এখানে যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন খুব আসে, তাই আরেকবার ডিসকাস করে দিলাম। আগেই বলেছি যে স্টেট বা রাষ্ট্রের বহু এবং বহুমুখী সংজ্ঞা রয়েছে। সামাজিক যুক্তিবাদী রাষ্ট্র দার্শনিক জ্যাক রুসো বলেছিলেন, রাষ্ট্র হলো জনগণের সাধারণ ইচ্ছার প্রকাশ এবং রাষ্ট্রের কর্তব্য সাধারণ মানুষের কল্যাণ সাধন। ষোড়শ শতাব্দীর রাষ্ট্র দার্শনিক বোদার মতে রাষ্ট্র হলো পরিবার ও তার ধনসম্পত্তির এমন একটি মিলিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত। রাষ্ট্রবিজ্ঞানী বোদাই সর্বপ্রথম রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতা সম্পর্কে তত্ত্ব প্রচার করেন। তার এই সার্বভৌমিকতার তত্ত্বই হলো আধুনিক রাষ্ট্রচিন্তার ভিত্তি। অর্থাৎ সামাজিক যুক্তিবাদী রাষ্ট্র দার্শনিকদের মতে যে সকল জনগণ সম্মিলিত ইচ্ছার প্রকাশরূপে রাষ্ট্র গঠন করেন এবং যেহেতু সবার কল্যাণে, যেহেতু সবাই মিলে এই রাষ্ট্রের গঠন করেছিলেন, তাই রাষ্ট্রের কর্তব্য সকলের কল্যাণ সাধন। কিন্তু ষোড়শ শতাব্দীর রাষ্ট্র দার্শনিক বোদা তিনি সর্বপ্রথম বলেন যে সবাই মিলে সৃষ্টি করলেও রাষ্ট্রের ক্ষমতা হলো চূড়ান্ত। এই রাষ্ট্রের একটা চূড়ান্ত ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতার কথা তিনি সর্বপ্রথম প্রকাশ করেন। আধুনিককালের রাষ্ট্রবিজ্ঞানীরা এই সার্বভৌম ক্ষমতাকেই রাষ্ট্রের প্রধান উপাদান রূপে চিহ্নিত করেছেন। তাই এই সার্বভৌমিকতার তত্ত্বই হলো আধুনিক রাষ্ট্রচিন্তার ভিত্তি। আন্তর্জাতিক আইনজ্ঞ অধ্যাপক হলের মতে রাষ্ট্র হলো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত জনসমাজ। অর্থাৎ আইনজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী হলের মতানুসারে রাষ্ট্রের উপাদান হলো স্থায়ী জনগোষ্ঠী, নির্দিষ্ট ভূখণ্ড এবং বাহ্যিক স্বাধীনতা। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে রাষ্ট্রের সঙ্গে যে ভূখণ্ডের ধারণাটা ওতপ্রোতভাবে জড়িত সে কথা সর্বপ্রথম সামনে আনেন জার্মানরা। তারা তাদের ভূখণ্ড সমন্বিত রাষ্ট্রকে ল্যান্ডট্যাগ বলে অভিহিত করতেন। আগেই যদিও আমরা এটা ডিসকাস করেছি। রাষ্ট্রবিজ্ঞানী বার্জেসের মতে রাষ্ট্র হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি। অর্থাৎ তিনি রাষ্ট্রকে দেখিয়েছেন একটি সুশৃঙ্খল সংগঠন রূপে।
প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের মতে রাষ্ট্র হলো কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি। অর্থাৎ তার মতে রাষ্ট্র একটি আইনগত প্রতিষ্ঠান। ইংরেজ আইনবিদ হল্যান্ডের মতানুসারে রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণের এমন একটি বৃহৎ সমষ্টি যেখানে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা বিরোধীদের ওপর স্থান পায়। অর্থাৎ তিনি জনসমষ্টি ও নির্দিষ্ট ভূখণ্ড ছাড়াও রাষ্ট্র ব্যবস্থার গঠনে ক্ষমতা বা কর্তৃত্বের গুরুত্বকে প্রাধান্য দিয়েছেন। ক্ষমতা বলতে বোঝানো হচ্ছে অন্যের ওপর নিজের ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার সামর্থ্য, এটাকেই বলা হচ্ছে ক্ষমতা। আন্তর্জাতিক আইনবিদ ওপেনহাইমের মতে কোনো দেশের জনসাধারণ তাদের নিজের সার্বভৌম সরকারের অধীনে যখন বসবাস করে তখনই তাকে একটি যথার্থ রাষ্ট্র বলা যায়। অর্থাৎ তিনি সার্বভৌম ক্ষমতাকেই রাষ্ট্রীয় কর্তৃত্বের অন্যতম পরিচালক রূপে বর্ণনা করেছেন। রাষ্ট্রবিজ্ঞানী রাফেলের মতে রাষ্ট্র হলো এমন একটি প্রতিষ্ঠান যা শক্তির দ্বারা বলবৎযোগ্য আইনের সাহায্যে শান্তি ও নিরাপত্তা রক্ষা করে, যার ভৌগোলিক সীমারেখার মধ্যে সার্বজনীন কর্তৃত্ব থাকে এবং যার সার্বভৌম কর্তৃত্ব স্বীকৃতি লাভ করেছে। অর্থাৎ তিনি রাষ্ট্র বলতে একটি ক্ষমতাবান কর্তৃত্বের কথা বোঝাতে চেয়েছেন, যার কর্তব্য শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে তার আগেও রাষ্ট্রবিজ্ঞানী হবস নিরাপত্তা ও অনুশাসন নিশ্চিত করার জন্য এবং লক ব্যক্তির জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার রক্ষা করার জন্য রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। অর্থাৎ রাফেল যেমন বলেছেন যে শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্য রাষ্ট্রের প্রয়োজন, ঠিক তেমনি সামাজিক যুক্তিবাদী রাষ্ট্র দার্শনিক টমাস হবসও বলেছেন যে নিরাপত্তা ও অনুশাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রয়োজন। আবার সামাজিক যুক্তিবাদী রাষ্ট্র দার্শনিক জন লকের মতে ব্যক্তির জীবন রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা এবং সম্পত্তির অধিকার রক্ষা করার জন্য রাষ্ট্রের প্রয়োজন। প্রখ্যাত সমাজতত্ত্ববিদ আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে নেওয়া যাক যে সিসেরো, বোদা, বার্জেস, হল, ওপেনহাইম, রাফেল এরা প্রত্যেকেই রাষ্ট্রীয় কর্তৃত্বের কোনো না কোনো আইনগত দিকের, যেমন সার্বভৌমত্ব, স্বাধীনতা, শৃঙ্খলা, ক্ষমতা, কর্তৃত্ব প্রভৃতির ওপর গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ এরা প্রত্যেকেই আইনগত দৃষ্টিভঙ্গি দিয়ে রাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করেছেন। তাই ডেভিড ইস্টন সহ আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে উপরের উক্ত প্রতিটি সংজ্ঞায় রাষ্ট্র কী তা শুধুমাত্র আইনগত দিক থেকে বিচার বিশ্লেষণ করা হয়েছে। তাই রাষ্ট্রের প্রকৃত চরিত্র এই সংজ্ঞাগুলোর মাধ্যমে অনুধাবন করা সম্ভব নয়। তাই আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি প্রয়োগ করার পক্ষপাতী। তাদের মতে সমাজের সর্বপ্রকার রাজনৈতিক কার্যকলাপ এবং আনুষ্ঠানিক রাজনৈতিক প্রতিষ্ঠানের গঠন, প্রকৃতি, ক্রিয়াকলাপ এই সমস্ত কিছুর সমন্বয়ে রাজনৈতিক ব্যবস্থা গঠিত হয়। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণের ওপর কর্তৃত্ব প্রয়োগ করে এবং যার কার্যক্রমকে বিশ্লেষণ করতে হলে বাস্তবে রাজনৈতিক আচরণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও ক্ষমতার গতিশীলতা পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু শুধুমাত্র আইনগত বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি দিয়েই নয়, এমনকি সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিয়েও রাষ্ট্রকে ব্যাখ্যা করা যায়। প্রখ্যাত সমাজতত্ত্ববিদ আর.এম. ম্যাকাইভারের মতে রাষ্ট্র হলো এমন একটি সংঘ যা বলপ্রয়োগের অধিকারী সরকার কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডে অবস্থিত সমাজের সামাজিক শৃঙ্খলার বাহ্যিক ও সার্বজনীন অবস্থা বজায় রাখে। অর্থাৎ ম্যাকাইভারের মতে রাষ্ট্র হলো বলপ্রয়োগকারী একটি সংগঠন যা বলপ্রয়োগের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা বজায় রাখে এবং
অবশ্যই এই সামাজিক শৃঙ্খলা সে একটি নির্দিষ্ট ভূখণ্ড এবং সেই ভূখণ্ডের অন্তর্ভুক্ত মানুষজনের ওপরই বজায় রাখতে পারে এই কর্তৃত্বকে। ম্যাক্স ওয়েবারের মতে রাষ্ট্র হলো এমন একটি প্রতিষ্ঠান যা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সহিংসতার বৈধ ব্যবহারের ওপর একচেটিয়া অধিকার দাবি করে। অর্থাৎ ম্যাকাইভারের মতোই তিনিও সহিংসতাকে বা বলপ্রয়োগকে এবং অন্যের ওপর বলপ্রয়োগ করার সমর্থকে রাষ্ট্রের একটি অন্যতম উপাদান হিসেবে চিহ্নিত করেছেন। আর্নেস্ট বার্কারের মতে রাষ্ট্র বলতে এমন একটি নির্দিষ্ট বিশেষ ধরনের সংগঠনকে বোঝায় যা বাধ্যতামূলক আইন সংরক্ষণের বিশেষ উদ্দেশ্য সাধনে নিয়োজিত এবং যা প্রচলিত প্রথা ও প্রয়োগযোগ্য আইনের মাধ্যমে তার কার্যাবলী পরিচালনা করে। অর্থাৎ তিনি রাষ্ট্রকে আইনগত সংগঠন রূপে দেখিয়েছেন যা বাধ্যতামূলক আইন সংরক্ষণের বিশেষ উদ্দেশ্য সাধনে নিয়োজিত, অর্থাৎ নিজের দ্বারা তৈরি আইনকে বাধ্যতামূলক করে এবং সেই আইনটাই যাতে সঠিকভাবে প্রয়োগ হয় সেটার দিকে নজর রাখে এবং প্রচলিত প্রথা ও প্রয়োগযোগ্য আইনের মাধ্যমে তার সমস্ত কার্যাবলী পরিচালনা করে। হ্যারল্ড ল্যাস্কির মতে আধুনিক রাষ্ট্র তার নির্দিষ্ট সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর আধিপত্য দাবি করে। আবার আগস্ট কোঁতের মতে রাষ্ট্র হলো সামাজিক শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর যা সমাজকে সঙ্ঘবদ্ধ করে। এই হলো সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে রাষ্ট্রের ব্যাখ্যা। কিন্তু আমরা যতই আইনগত বা সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে রাষ্ট্রের ব্যাখ্যা করি না কেন, বা আচরণবাদীরা যতই রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্লেষণ করুক না কেন, কার্ল মার্কস বা মার্ক্সবাদীরা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রকে বর্ণনা করেছেন। কার্ল মার্কসের মতে রাষ্ট্র হল বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও স্থায়ী করার জন্য শাসক শ্রেণীর একটি হাতিয়ার। অর্থাৎ সমাজে যে প্রচলিত ব্যবস্থাটা চলছে বা অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রচলিত ব্যবস্থাটা চলছে সেই ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং সেই ব্যবস্থাটা রক্ষা করার জন্য শাসক শ্রেণীর একটি হাতিয়ার হলো রাষ্ট্র। অর্থাৎ কার্ল মার্কস বা মার্ক্সবাদীদের মতে রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল। তাই রাষ্ট্রগুলো সমাজে অর্থনৈতিকভাবে যারা ক্ষমতাবান শ্রেণী তাদের দ্বারা অর্থনৈতিকভাবে যারা দুর্বল শ্রেণী তাদের ওপর শোষণ ও শাসনের হাতিয়ার। অর্থাৎ তার মতে সমাজ দুভাগে বিভক্ত। সমাজের একদল লোক অর্থনৈতিক দিক থেকে ক্ষমতা সম্পন্ন এবং অপর দল লোক অর্থনৈতিক দিক থেকে ক্ষমতাহীন। এই যারা অর্থনৈতিকভাবে বলীয়ান তারা ক্ষমতাহীন শ্রেণীর ওপর শোষণ ও শাসন চালায়। এই শোষণ ও শাসনের যে ব্যবস্থা এটাকে নিয়ন্ত্রণ এবং স্থায়ী করার জন্য শাসক শ্রেণী রাষ্ট্র গঠন করেছে বা রাষ্ট্র নামের একটা সিস্টেম বা ব্যবস্থা তৈরি করেছে যার মাধ্যমে তাদের এই শোষণ এবং শাসন অব্যাহত তারা রাখতে পারে। অর্থাৎ রাষ্ট্র হলো শ্রেণীবিভক্ত সমাজে ক্ষমতাবান বা অর্থনৈতিকভাবে ক্ষমতাবান শ্রেণীর স্বার্থ সংরক্ষণের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। লেনিনও তার মতোই বলেছেন বা কার্ল মার্কসের মতোই বলেছেন, রাষ্ট্র হলো একটি শ্রেণীর ওপর অন্য একটি শ্রেণীর উৎপীড়নের যন্ত্র, অন্য পদানত শ্রেণীগুলিকে একটি শ্রেণীর আয়ত্তে রাখার যন্ত্র। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র হলো ক্ষমতাবান শ্রেণীর ক্ষমতাবান থাকার জন্য এবং ক্ষমতাহীন শ্রেণীকে শোষণ ও শাসন করার জন্য তৈরি একটা ব্যবস্থা বা একটা যন্ত্র। রাষ্ট্র সম্পর্কিত কোনো সংজ্ঞাই এককভাবে সম্পূর্ণ নয়। প্রতিটি সংজ্ঞাই আংশিক এবং অস্পষ্টতার দোষে দুষ্ট। তাই এই সংজ্ঞাগুলির সমন্বয় সাধনের মাধ্যমে অধ্যাপক গার্নার রাষ্ট্রের এক সর্বাধিক গ্রহণযোগ্য এবং সর্বাধিক প্রচলিত সংজ্ঞা প্রদান করেছেন।
যেই সংজ্ঞার মধ্যে আধুনিক রাষ্ট্রের বস্তুগত, নীতিগত এবং রাজনৈতিক সকল উপাদানই বর্তমান। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এটা সর্বজন গ্রাহ্য সংজ্ঞা, কিন্তু সর্বাধিক প্রচলিত সংজ্ঞা, কিন্তু সর্বজন গ্রাহ্য নয়। মানে সবাই যেই একই সংজ্ঞাকে মেনে চলেন তা নয়, তবে রাষ্ট্রের সবথেকে বেশি উপাদান অর্থাৎ বস্তুগত, নীতিগত এবং রাজনৈতিক এই প্রায় সকল উপাদানই এই সংজ্ঞার মধ্যে রয়েছে বলে গার্নারের সংজ্ঞাটাকে আমরা মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে করি, সর্বাধিক গ্রহণযোগ্য বলে মনে করি। সর্বজন গ্রাহ্য নয়, কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা এটি। রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞান ও শাসনতান্ত্রিক আইনের ধারণা অনুসারে রাষ্ট্র হলো এমন একটি অতিবৃহৎ বা নাতিবৃহৎ জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডের ওপর স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করে এবং যে সরকারের প্রতি অধিবাসীদের অধিকাংশই স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে। অর্থাৎ গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র বলতে যেটা বোঝায় তা হলো জনসমষ্টি, বা আরও স্পষ্টভাবে বলা উচিত স্থায়ী জনসমষ্টি, ভূখণ্ড, সার্বভৌমিকতা, সরকার, স্থায়িত্ব এবং জাতীয়তাবাদের এক সংমিশ্রণ। সেই জনসমষ্টি অতি বৃহৎ হতে পারে, নাতিবৃহৎ হতে পারে। সেই জনসমষ্টিকে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করতে হবে এবং তাকে মোটামুটি স্থায়ীভাবে বসবাস করতে হবে। অর্থাৎ জনসমাজ, ভূখণ্ড এবং স্থায়িত্ব রইল। এছাড়াও সেই জনসমাজকে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করতে হবে। অর্থাৎ সার্বভৌম ক্ষমতা তার থাকতে হবে, সে বাইরের কোনো শক্তির থেকে সম্পূর্ণভাবে বা প্রায় মুক্ত। এখানে প্রায় শব্দটা উল্লেখ করা হয়েছে, অনেক ক্ষেত্রে তো মানুষ পরস্পর নির্ভরশীল হয়, সেই হিসেবে মোটামুটি মুক্ত হয়েই সে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সে মোটামুটিভাবে স্বাধীন, এবং সে একটি তারা একটি সুসংগঠিত সরকার গঠন করবে, যেই সরকারের প্রতি অধিবাসীদের অধিকাংশ স্বাভাবিকভাবেই আনুগত্য প্রদর্শন করবে। এই সংজ্ঞাটির মধ্যে আধুনিক রাষ্ট্রের বস্তুগত, নীতিগত এবং রাজনৈতিক প্রভৃতি সকল উপাদানই বর্তমান। বস্তুগত উপাদান হলো জনসমাজ এবং ভূখণ্ড, নীতিগত উপাদান হলো সরকার, সুসংগঠিত সরকার গঠন এবং অধিবাসীদের আনুগত্য বা জাতীয়তাবাদ, এবং রাজনৈতিক উপাদান হলো সার্বভৌমত্ব এবং স্থায়িত্ব। এইভাবেই এই সমস্ত উপাদান যেহেতু এই সংজ্ঞার মধ্যে উপস্থিত, তাই এই সংজ্ঞাগুলিকে বাকি সংজ্ঞাগুলির একটি মিলিত রূপ বলা যেতে পারে, এবং এই সংজ্ঞাকেই আমরা বর্তমানকালে সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞারূপে গ্রহণ করি। এই হলো রাষ্ট্রের সংজ্ঞা। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এই রকম কোনো উত্তর জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।